এই ঘ্রাণ, এটা তো আরিয়ানের। ইলা কাঁপাকাঁপিতে দরজাটার নবটা ঘুরিয়ে খুলল। সামনে কেউ দাঁড়িয়ে আছে, তার নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। কে? কাকে চাই? নীরব শান্ত চোখে ইলার দিকে তাকিয়ে রইলেন। ইলার চোখের মণি দুটো স্থির, সে দেখতে পারছে না, কিন্তু নীরব যেন সেই অন্ধ চোখ দুটোর গভীরে তার সারা জীবনের উত্তর খুঁজে পেলেন। আমি নীরব চৌধুরী, ইলিয়ানের টিচার। ইলা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই স্বর, এই গভীরতা, এটা কি সত্যি কোনো অপরিচিত মানুষ হতে পারে? পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে, চারিদিকের বাতাস থমকে দাঁড়িয়েছে। নীরব চৌধুরীর কণ্ঠস্বর যখন তার কানে আছড়ে পড়ল, ইলা অনুভব করলো তার বুকের ভেতর এক বিশাল সাইক্লোন বয়ে যাচ্ছে। এই স্বর, এই তীক্ষ্ণ অথচ মায়াবী গভীরতা, যা এক সময় ইলার সারাটা পৃথিবী জুড়ে ছিল। ইলার হাত দুটো থরথর করে কাঁপছে। সে দরজার চৌকাঠটা শক্ত করে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো। তার অন্ধ দু চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। নীরব অবাক হয়ে তাকিয়ে আছেন এই শান্ত মেয়েটির দিকে। তার কান্নার কারণ তিনি বুঝতে পারছেন না, অথচ তার নিজের হৃৎপিণ্ডও কেন যেন আজ অনিয়ন্ত্রিতভাবে স্পন্দিত হচ্ছে। ইলা বিড়বিড় করে অস্পষ্ট স্বরে বলল, এই কণ্ঠস্বর, আমি কি ভুল শুনছি? নীরব কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন। মিসেস ইলা, আপনি ঠিক আছেন? আমি কি ভুল সময় চলে এলাম? নীরবের এই মিসেস ইলা সম্বন্ধটা যেন ইলার কানে তপ্ত সীসার মতো লাগলো। কিন্তু ওই কণ্ঠের প্রতিটি ভাঁজে যে সুর লুকিয়ে আছে তা ইলা হাজার বছর পর শুনলেও চিনতে পারবে। ইলা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হঠাৎই কান্নায় ভেঙে পড়ল, কিন্তু সেই কান্নার আড়ালে ছিল এক অদ্ভুত বিজয়ের হাসি। ইলা ধরা গলায় চিৎকার করে বলে উঠল, আমি জানতাম আপনি ফিরবেন। আমার বিশ্বাস মিথ্যে হতে পারে না। আপনি এসেছেন, আমার ভয়েস ফিরে এসেছে। নীরব চমকে দু পা পিছিয়ে গেলেন। তার মাথার ভেতর তড়িৎ খেলে গেল ভয়েস কিং। এই শব্দটা শোনার সাথে সাথে নীরবের চোখের সামনে সেই ঝাপসা স্বপ্নের মেয়েটির মুখটা ভেসে উঠল। সেই রণক্ষেত্র, সেই হাসি আর এই ডাকটা সব যেন এক নিমিষেই এই অন্ধ মেয়েটির চেহারায় এসে মিশে গেল। নীরবের মস্তিষ্ক তীব্র যন্ত্রণায় কুঁকড়ে উঠল। তিনি কপালে হাত দিয়ে ধরে দেওয়ালে হেলান দিলেন। তার মনে হচ্ছে তার স্মৃতির সেই হাসি মুখের মেয়েটি আর কেউই নয়, এই ইলা। কিন্তু কিভাবে? তার পরিচয় তো আজ একটু আগেই হলো। নীরব কাপা গলায় বললেন, আপনি আমাকে কি নামে ডাকলেন? ভয়েস কিং? কে সে? আপনার কোথাও বোধহয় ভুল হচ্ছে। আমি নীরব চৌধুরী। ইলা দেওয়াল হাতড়ে নীরবের খুব কাছে চলে এলো। সেই দিকটায় মুখ তুলে তাকিয়ে হাসল। চোখের জল আর হাসির এমন সংমিশ্রণ নীরব আগে কখনো দেখেনি। এত বছর আমি শুধু এই শটটা শোনার জন্য তো বেঁচেছিলাম। আমি ভেবেছিলাম আপনি আমার জন্য, আমার সেই ভয়েস কিং যার কণ্ঠ শুনে আমি প্রেমে পড়েছিলাম। নীরব কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে রইলেন। ইলার এই আকুলতা তার ভেতরের কোনো এক শক্ত দেওয়াল ভেঙে ঘুরিয়ে দিচ্ছে। তার মনে হলো সে যেন এক গভীর গোলক ধাঁধায় হারিয়ে যাচ্ছে। ইলার মুখভয় দেখার পর থেকে তার স্মৃতিতে জমে থাকা সেই কুয়াশাগুলো ধীরে ধীরে সরতে শুরু করেছে। ঠিক তখনই ইলিয়ানা ড্রয়িং রুম থেকে দৌড়ে এলো। মাম্মাম, তুমি কাঁদছো কেন? স্যার, আপনি কি মাম্মামকে বকেছেন? ইলা দ্রুত চোখের জল মুছে ইলিয়ানাকে জড়িয়ে ধরল। সে নীরবের দিকে উদ্দেশ্য করে বলল, না রে মা, স্যার বকবে কেন? আসলে তো স্যারের সাথে আমার অনেক কাছের কাউকে গুলিয়ে ফেলেছিলাম আমি। নীরব তখনও ঘোরের মধ্যে। তিনি ইলার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করছেন, তবে কি বাবা তাকে মিথ্যে পরিচয় দিয়ে যাচ্ছে? আমি কি সত্যিই পরিবারের অংশ? পরের 1 ঘন্টা ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করলো। জাবেদা খালা চা দিয়ে গেলেন। নীরব চায়ের কাপে চুমুক দিচ্ছেন ঠিকই, কিন্তু তার নজর বারবার ইলার দিকে যাচ্ছে। ইলা যদিও দেখতে পারছে না, কিন্তু সে অনুভব করতে পারছে নীরবের অস্থিরতা। নীরব অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন, আমি জানি না আপনি আমাকে কেন অন্য কেউ ভাবছেন, কিন্তু আপনার কথাগুলো শোনার পর আমার নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ হচ্ছে। আমার অতীতে একটা দুর্ঘটনা ঘটেছিল, যার পর থেকে আমি অনেক কিছু ভুলে গেছে। ইলা স্লান হেসে বলল, আসলে সরি, আমি চোখে দেখি না তো, কিন্তু অনুভব করলাম আপনি আমার কাছের কেউ, তাই কিছু মনে করবেন না। আমি আমার এই ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। নীরব কিছু বলল না। পুরো বিকেল নীরব আর ইলিয়ানা খেললো।
আজ নীরবেরও মনে হচ্ছে তার হাসি ফিরে পেয়েছে। ইলিয়ানার সাথে বাগান ঘুরে দেখছে। এই বাগানের সব ফুল নীরবের পছন্দের। নীরবের কেমন স্বপ্নের মতো কেমন জানি মনে হচ্ছে। এভাবে সন্ধ্যা নেমে এসেছে। নীরব যখন বিদায় নিয়ে গাড়িতে উঠলেন তখন তার সারা শরীর অবসন্ন। গাড়ির লুকিং গ্লাসে নিজের চোখের দিকে তাকিয়ে তিনি যেন এক অচেনা মানুষকে দেখলেন। নীরব যাওয়ার পর থেকে ইলা একটাই চিন্তা করছে, এতটা মিল কিভাবে থাকতে পারে তার সাথে। ভাবতে ভাবতে শাহরিয়ারের ফোন এলো ইলার ফোনে। ইলা ফোন রিসিভ করেই উত্তেজিত হয়ে বলল, ভাইয়া, ভাইয়া আমি জানি না কতটুকু সত্যি, কিন্তু আমার মনে হয় আরিয়ান ফিরে এসেছে ভাইয়া। নীরব চৌধুরী আরিয়ান। ফোনের ওপাশে শাহরিয়ার নিস্তব্ধ হয়ে গেল। তার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, বনু তুই কি বলছিস? পাগল হয়ে গেছিস? ইলা দৃঢ় কণ্ঠে বলল, আমি পাগল হইনি ভাইয়া, আমি ওর ভয়েস শুনেছি, আমি অনুভব করেছি এই পৃথিবীতে আর কারো কণ্ঠে এমন জাদু নেই। তুমি বিশ্বাস করো ভাইয়া, আমাদের আরিয়ান ফিরে এসেছে। শাহরিয়ারের কপালে ঘাম জমে গেল। তার মনে পড়ে গেল সজলের পাঠানো সেই মেইলটা, যা সে একটু আগেই রিসিভ করেছে। সেখানে লেখা ছিল লন্ডনের সেই অক্সফোর্ড স্ট্রিটের ঠিকানায় নীরব চৌধুরীর নামে সত্যি একজন ছিল, কিন্তু সেই নীরব চৌধুরীর সাথে এই নীরব চৌধুরীর কোনো মিল নেই। তাহলে কে এই নীরব চৌধুরী? শাহরিয়ারের মনে এক বিশাল ভয়ের মেঘ জমতে শুরু করলো। যদি লোকটা আরিয়ান স্যার হয় তবে সে এতদিন কোথায় ছিল? আর যদি সে আরিয়ান না হয় তবে সে কেন আরিয়ানের হুবহু রূপ আর স্বর নিয়ে ফিরে এলো? কে সে? ইলার কথাগুলো শোনার পর শাহরিয়ার আর এক মুহূর্ত স্থির থাকতে পারছে না। অপারেশনের হেড কোয়ার্টারে চার দেওয়াল তাকে দম বন্ধ করে দিচ্ছে। সজলের পাঠানো মেইলটা সে আবারও চেক করলো। লন্ডনের আসল নীরব চৌধুরী নামে একজন ব্যক্তি যে 8 বছর আগে মারা গেছে। তাহলে প্রিন্সিপালের এই ছেলেটিকে কেন সে নীরব চৌধুরীর পরিচয় আর অববয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে? শাহরিয়ারের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। সে মনে মনে ঠিক করলো কাজ শেষ করে যত দ্রুত সম্ভব তাকে ফিরতে হবে। অন্যদিকে ইলিয়ানার স্বপ্ন বাগান থেকে বের হওয়ার পর নীরব চৌধুরীর পৃথিবীটা উল্টাপাল্টা হয়ে গেছে। গাড়ি চালিয়ে বাসায় ফেরার সময় তার কানে শুধু ইলার সেই আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছিল, ভয়েস কিং। এই নামটা শোনার পর তার মস্তিষ্কে যে ঝনঝনানি শুরু হয়েছে তা থামছেই না। বাসায় পৌঁছে নীরব সরাসরি তার বাবার ঘরে ঢুকলো। আজমল চৌধুরী তখন ল্যাপটপে কিছু কাজ করছিলেন। ছেলেকে দেখে তিনি হাসি মুখে তাকালেন। কি ব্যাপার নীরব, আজ ফিরতে একটু দেরি হলো যে? স্কুলে কাজ বেশি ছিল? নীরব কোনো ভনিতা করলো না। সে সোজা আজমল চৌধুরীর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করল, বাবা, আমি সত্যি তোমার ছেলে? আজমল চৌধুরীর হাতের কলমটা হাত থেকে টেবিলের উপরে পড়ে গেল। তার চেহারায় এক মুহূর্তের জন্য আতঙ্কের ছায়া খেলে গেলেও তিনি তা দ্রুত সামলে নিলেন। একটা কৃত্রিম হাসি মুখে এনে বললেন, কি আবোল তাবোল বলছো? বাবা, কি হয়েছে তোমার? হঠাৎ এমন প্রশ্ন কেন? নীরব এবার টেবিলের উপর ঝুঁকে এলো। তার চোখ দুটোতে এক অদ্ভুত তেজ। বাবা, লন্ডন অক্সফোর্ড স্ট্রিটের যে ঠিকানায় আমরা থাকতাম বলে তুমি বলো, সেখানে খোঁজ নিয়ে জানা গেছে নীরব চৌধুরী নামে যে থাকতো 7 বছর আগে মারা গেছে। তাহলে আমি জীবিত কিভাবে? আর আজ একজনের সাথে আমার দেখা হয়েছে যে আমাকে ভয়েস কিং বলে রাখছে। সে বলছে আমার কণ্ঠস্বর নাকি অন্য কারোর মতো। বাবা, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? সে দুর্ঘটনার আগে আসলে আমি কে ছিলাম? আজমল চৌধুরী এবার বেশ অস্থির হয়ে উঠলেন। তিনি চেয়ার ছেড়ে উঠে জানালার দিকে মুখ করে দাঁড়ালেন। তার গলার স্বরে কিছুটা অস্বস্তি। দেখো নীরব, সেই দুর্ঘটনায় তোমার ব্রেন চোটে লেগেছিল। ডাক্তার বলেছিল তোমার মেমোরি ফিরে আসতে সময় লাগবে। তুমি এখন যা শুনছো, যা দেখছো, সেগুলো তোমার হ্যালুসিনেশন হতে পারে। যার কথা বলছো সে হয়তো কোনো মানসিক ভারসাম্যহীন। তুমি কেন করো কথায় কান দিচ্ছ? তুমি কেন কারো কথায় কান দিচ্ছ? আমরা তোমার বাবা মা, আমাদের তুমি বিশ্বাস করো না? কিন্তু বাবা, আমার স্বপ্নগুলো কেন আমি ইউনিফর্ম পরা অবস্থায় নিজেকে দেখি? কেন বারবার যুদ্ধের ময়দান আর একটা হাসি মুখের মেয়ে আমার সামনে আসে? সে মেয়েটির অবয়ব আজ আমি সেই মেয়ের মধ্যে দেখেছি। এটা কি শুধুই কাকতালীয়? ঠিক সেই সময় নীরবের মা হাসনা বেগম ঘরে ঢুকলেন।
স্বামী পুত্রের উত্তপ্ত বাক্য বিনিময় শুনে তিনি কিছুটা ঘাবড়ে গেলেন। তিনি নীরবের কাছে গিয়ে তার মাথায় হাত রাখলেন। নীরব, শান্ত হও বাবা। তোর বাবা ঠিকই বলেছে, তুই অসুস্থ ছিলি অনেক দিন। অতীতের কথা ভেবে কেন বর্তমানটা নষ্ট করছিস? আমরা তো তোকে ভালো রাখার জন্যই সব করেছি। নীরব মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারা দুজনেই আমতামতা করছেন, সরাসরি কোনো উত্তর দিচ্ছে না। এটা বুঝতে নীরবের বাকি রইল না। তার মনের সন্দেহ এখন বদ্ধমূল বিশ্বাসে পরিণত হয়েছে। সে গলার স্বর নিচু করে বলল, তোমরা আমাকে অনেক কিছুই গোপন করছো, হয়তো আমার ভালোর জন্যই করছো, কিন্তু আমি আমার শেকড় না জেনে শান্তিতে থাকতে পারছি না। আমি নিজে খুঁজে বের করবো আমি কে। নীরব নিজের ঘরে চলে গেল। আজমল চৌধুরী আর হাসনা বেগম একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে মুখে এক অজানা ভয়ের ছাপ। সারা রাত নীরবের চিন্তায় কাটলো আসলে কে সে। পরের দিন নীরব স্কুলে গিয়েও ঠিক মতো মন দিতে পারছিল না। তার মাথায় শুধু ইলার সেই কান্না ভেজা মুখ ভাসছে। সে ঠিক করলো আজ সে আবার ইলার কাছে যাবে, তবে শিক্ষক হিসেবে নয়, একজন সত্য সন্ধানী হিসেবে। টিফিনের সময় সে ইলিয়ানাকে খুঁজে বের করলো। ইলিয়ানা তখন বারান্দায় খেলছিল। প্রিন্সেস, আজ স্কুল শেষে কি আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে? আমার তোমার মাম্মামের সাথে আরো কিছু কথা ছিল। ইলিয়ানা খুশি হয়ে বলল, অবশ্যই স্যার, আপনি গেলে মাম্মাম খুব খুশি হবে। জানেন স্যার, আপনি যাওয়ার পর মাম্মাম সারা রাত ঘুমোয়নি, শুধু একটা নাম ধরে বিড়বিড় করছিল, আরিয়ান। নীরবের বুকটা একবার কেঁপে উঠল। আরিয়ান, এই নামটার মধ্যে কি লুকিয়ে আছে তার অস্তিত্বের সমাধান? এদিকে শাহরিয়ার তার হেডকোয়ার্টারের বসে সজলকে আবার ফোন করল। সজল আমাকে নীরব চৌধুরীর মেডিকেল রিপোর্ট জোগাড় করে দেয়, আর সেই নীরব চৌধুরীর ডেথ সার্টিফিকেট সেটাও আমার জানা দরকার। আর আমজাদ চৌধুরীর ব্যাংক স্টেটমেন্টও চেক কর, কোনো বড় ট্রানজ্যাকশন হয়েছিল কিনা। শাহরিয়ারের মনে হচ্ছে সে এক বিশাল ষড়যন্ত্রের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। যদি নীরব চৌধুরী আরিয়ান স্যার হয়, তবে তাকে কেন মৃত্যুর নাটক সাজিয়ে সরিয়ে রাখা হয়েছিল? আর কেনই বা এত বছর পর তাকে অন্য পরিচয়ে এই পাহাড়ি অঞ্চলে ফিরিয়ে আনা হলো? স্কুল ছুটির পর নীরব যখন ইলাদের বাংলোর সামনে গিয়ে দাঁড়ালো, আকাশটা কালো হয়ে বৃষ্টি নামার উপক্রম। ইলা বারান্দায় বসেছিল, বৃষ্টির ঘ্রাণ নিচ্ছিল। নীরবের পায়ের শব্দ শুনতেই সে ঘুরে দাঁড়ালো। আপনি আবার এসেছেন? নীরব কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে জল না থাকলেও মনের ভেতর এক বিশাল হাহাকার। মিস ইলা, আমি আমার পরিচয় খুঁজতে এসেছি, আমাকে সাহায্য করুন। আপনি কি করে নিশ্চিত হলেন যে আমি আপনার সেই মানুষটি? ইলা এক পা এগিয়ে এলো। সে নীরবকে বলল হাতের কবজিটা দেখতে, সেখানে একটা পুরনো দাগ আছে কিনা। নীরব আঙ্গুল বুলিয়ে সেই দাগটা অনুভব করলো আর কম্পিত স্বরে বলল, আমার এখানে দাগ আছে, এটা আপনি কি করে জানলেন? এই এই দাগটা, এটা তো সেই দাগ যা আপনি আমার জন্য রেখেছিলেন। আমার শরীর পাল্টে যেতে পারে, কিন্তু আপনার দেহের এই চিহ্নগুলো তো মিথ্যে বলবে না। নীরব স্থির হয়ে তাকিয়ে রইল নিজের হাতের দিকে। এই দাগটা নিয়ে আজমল চৌধুরী বলেছিল এটা ছোটবেলার চোট। আজ ইলার কথা শুনে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আকাশ ভেঙে বৃষ্টি নামলো পাহাড়ের গায়ে। বৃষ্টির ঝাপটায় এক ভয়ঙ্কর সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু বাংলোর বারান্দায় দাঁড়িয়ে থাকা এই দুই মানুষের হৃদয়ে এখন বৃষ্টির চেয়েও বড় ঝড় বইছে। নীরব নিজের হাতের কবজির সেই গভীর দাগটার দিকে তাকিয়ে আছে। তাকে বলা হয়েছে সেটা সাইকেল থেকে পড়ে যাওয়ার চোট, অথচ এই অন্ধ মেয়েটি কোনো এক অলৌকিক শক্তিতে জানে এটা অ্যাক্সিডেন্ট। নীরব কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি না দেখেও কি করে জানলেন এখানে ক্ষত আছে? আপনি কি সত্যি আমাকে আগে থেকে চিনতেন? ইলা স্লান হাসলো। সেই হাসিতে হাজার বছরের ক্লান্তি আর এক বিন্দু প্রাপ্তির সুখ মিশে আছে। সে হাত বাড়িয়ে নীরবের কবজিটা ছুঁয়ে দিল। দৃষ্টিশক্তি নেই বলে কি স্মৃতিও হারিয়ে গেছে? এই দাগটা সেই দিন তৈরি হয়েছিল যেদিন আপনি আমাকে ভার্সিটিতে লিয়ানের সাথে কথা বলতে দেখে জেলাসে লিয়ানকে কথা শুনিয়েছিলেন। আর লিয়ান রাগ করে তার কার দিয়ে আপনার বাইক ঠুকে দেয়। আপনার গলার স্বর, আপনার গায়ের ঘ্রাণ আর এই ক্ষত, এগুলো আমার কাছে আপনার ডিএনএ রিপোর্টের চেয়েও বড় প্রমাণ। নীরব স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
তার চোখের সামনে ঝাপসা সেই দৃশ্য দ্রুত বেগে ঘুরছে। একটা অন্ধকার ঘর, প্রচুর রক্ত আর সাদা অ্যাপ্রন পরা কিছু মানুষের কথা। তার মনে হচ্ছে সে কোনো এক গভীর ষড়যন্ত্রের শিকার। এদিকে হেডকোয়ার্টারে শাহরিয়ার ল্যাপটপে সজলের পাঠানো ফাইলগুলো একে একে ওপেন হচ্ছে। ফাইলের তথ্য দেখে শাহরিয়ারের কপালে ভাঁজ গভীর হলো। সে ফোনটা কানে তুলল। সজল, তুই কি নিশ্চিত? শতভাগ নিশ্চিত শাহরিয়ার। আসল নীরব চৌধুরী 8 বছর আগে লন্ডনে এক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর মজার ব্যাপার কি জানিস, ঠিক 8 বছর আগে আমজাদ চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্টে বিশাল অঙ্কের এক টাকা জমা হয়েছিল, যার উৎস ছিল একটি বড় এনজিও যারা যুদ্ধাহত সৈনিকদের পুনর্বাসন নিয়ে কাজ করে। আর ওই একই সময় লন্ডনের একটি প্রাইভেট হাসপাতালে একজন আননোন পেশেন্টের ব্রেন সার্জারি করা হয়েছিল। শাহরিয়ার দাঁতের দাঁত চেপে পড়ল। তার মানে আরিয়ান স্যার মারা যাননি, তাকে ওই অবস্থায় উদ্ধার করে আমজাদ চৌধুরী নিজের মৃত ছেলের পরিচয় দিয়ে তাকে নতুন জীবন দিয়েছেন। কিন্তু কেন কেন তাকে আমাদের থেকে আড়াল করা হলো? হয়তো ইমোশন, নয়তো কোনো বড় স্বার্থ। আমজাদ চৌধুরী হয়তো তার হারানো ছেলেকে আরিয়ানের মাঝে ফিরে পেতে চেয়েছিলেন, কিন্তু তিনি এটা ভুলে গিয়েছিলেন যে সত্য কখনো চাপা থাকে না। শাহরিয়ার আর এক মুহূর্ত দেরি করলো না। সে তার কমান্ডিং অফিসারকে ইমার্জেন্সি ছুটির জন্য রিকোয়েস্ট পাঠালো। তাকে এখনই ফিরতে হবে। আরিয়ান স্যারকে তার প্রাপ্য সম্মান আর ইলাকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলোর ভেতর ইলা আর নীরব এখন মুখোমুখি বসে আছে। নীরবের মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ইলা তাকে আরিয়ানের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তের গল্প বলছে। আপনি গান গাইতে পারতেন না, কিন্তু আপনার শীষ দেওয়ার সুরটা ছিল অদ্ভুত। আপনি খুব খুব যখন চিন্তায় থাকতেন তখন কপালে 3টা ভাঁজ পড়তো আপনার। নীরব অজান্তেই তার কপালে হাস দিল। ঠিক 3টি ভাঁজ পড়েছে সেখানে। তার মেমোরির তালাটা যেন ধীরে ধীরে খুলছে। সে হঠাৎ অস্পষ্ট সুরে বলে উঠল, ইরাফুল, সেই লাল ডায়েরিটা কি এখনো আছে, যেখানে আমি আমার স্বপ্ন লিখে রাখতাম? কথাটা বলেই নীরব নিজের মুখ চেপে ধরল। সে তো এই ডায়েরির কথা জানতো না। তবে কি এই শব্দটা তার অবচেতন মন থেকে বেরিয়ে এলো? ইলা খুশিতে চিৎকার করে উঠল। আপনি মনে করতে পারছেন? ডায়েরির কথা মনে আছে আপনার? নীরব আর নিজেকে সামলাতে পারল না। তার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছে সে কোনো নীরব চৌধুরী নয়। সে মেজর আরিয়ান খান শাওন। সে একজন সৈনিক। সে ইলার স্বামী। সে ইলিয়ানার বাবা। কিন্তু আজমল চৌধুরীর দেওয়া এই মিথ্যা বাবার পরিচয় আর মায়ার জাল তাকে এতদিন আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল। নীরব উঠে দাঁড়ালো। তার চোখে এখন দৃঢ়তা। সে বলল, ইলাফুল, আমাকে আজই সব শেষ করতে হবে। আমি বাড়িতে ফিরে যাচ্ছি। আমজাদ চৌধুরীর কাছ থেকে আমাকে জানতে হবে কেন তিনি আমাকে আমার পরিবার থেকে ছিনিয়ে নিলেন, কেন তিনি আমাকে 8 বছর ধরে এই মায়ের নরকে বন্দি করে রাখলেন। ইলা নীরবের হাতটা শক্ত করে ধরল। সাবধানে যাবেন আরিয়ান, ওরা কিন্তু সহজে আপনাকে ছাড়বে না। নীরব ইলার কপালে আলতো করে একটা চুমু খেলো। 8 বছর পর এই প্রথম এক স্পর্শে দুজনেই অনুভব করলো তাদের হারানো পৃথিবী ফিরে পাওয়ার স্পন্দন। নীরব যখন গাড়ি নিয়ে আজমল চৌধুরীর বাড়ির দিকে রওনা দিল, তখন পেছনে মেঘের গর্জন আরো বেড়েছে। আজ রাতে শুধু বৃষ্টি নামবে না, আজ রাতে বহু বছরের চাপা পড়া এক অন্ধকার সত্যের উপর থেকে পর্দা সরবে। বাসায় পৌঁছে নীরব দেখলো আজমল চৌধুরী ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছেন। নীরব সরাসরি গিয়ে দাঁড়ালো। মিস্টার আমজাদ চৌধুরী, নাটক শেষ করার সময় হয়ে গেছে। আপনার মৃত ছেলেটার নামটা আমি আর কতদিন বয়ে বেড়াবো? আজমল চৌধুরী চমকে তাকালেন। নীরবের গলার স্বর এখন একজন কমান্ডিং অফিসারের মতো বজ্রকণ্ঠ। ড্রয়িং রুমের আবহাওয়া এখন বাইরের ঝড়ের চেয়েও বেশি থমথমে। আজমল চৌধুরী স্তম্ভিত হয়ে নীরবের দিকে তাকিয়ে আছেন। নীরবের চোখ মুখে এখন আর সেই শান্ত শিক্ষকের ছায়া নেই। সেখানে ফুটে আছে একজন দুর্ধর্ষ সৈনিকের কঠোরতা। নীরব চিৎকার করে উঠলেন, উত্তর দিন। নীরব চৌধুরী 8 বছর আগে লন্ডনে মারা গেছে। তাহলে 8 বছর ধরে আপনি কাকে আপনার ছেলে বানিয়ে ঘরে রেখেছেন? আমি কে? আমার পরিচয় কি আসলে? আজমল চৌধুরী থরথর করে কাঁপছেন।
হাসনা বেগম ঘরের কোণে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছেন। আজমল চৌধুরী অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বললেন। নীরব, শান্ত হও। যা করছি তোমার ভালোর জন্য করেছি। নীরব দাঁতে দাঁত চেপে বলল, আমার ভালোর জন্য নাকি আপনার স্বার্থের জন্য? আমাকে আমার স্ত্রী আর সন্তানের থেকে দূরে সরিয়ে রাখা কি আমার ভালো ছিল? আমাকে একটা মিথ্যে পরিচয়ের খাঁচায় বন্দি করে রাখা কি ভালো ছিল? ঠিক সেই মুহূর্তে ঝড়ের বেগে ড্রয়িং রুমে প্রবেশ করলো শাহরিয়ার। তার পরনে তখনও ইউনিফর্ম, কপালে বৃষ্টির পানি আর ঘাম মিশে একাকার। শাহরিয়ারকে দেখে আজমল চৌধুরী যেন পাথর হয়ে গেলেন। শাহরিয়ারের হাতে একটি ফাইল। সে সোজা আজমল চৌধুরীর সামনে গিয়ে ফাইলটা টেবিলের উপর আশ্রে দিল। নাটক শেষ মিস্টার প্রিন্সিপাল। এই ফাইলে সব আছে। 8 বছর আগে বর্ডারের সেই বিস্ফোরণের পর আরিয়ান স্যার যখন মারাত্মক আহত অবস্থায় নদীতে পড়েছেন, আপনি তাকে উদ্ধার করেছিলেন। আপনার ছেলে নীরবের সাথে তার চেহারার অদ্ভুত মিল থাকায় আপনি এটাকে সুযোগ হিসেবে নেন। লন্ডনের প্রাইভেট ক্লিনিকে তার ব্রেন সার্জারির ব্যবস্থা করেন আপনি। উদ্দেশ্য ছিল একটাই, আপনার মৃত ছেলের জায়গায় আরিয়ান স্যারকে বসিয়ে নিজের একাকিত্ব দূর করা। নীরব আরিয়ান শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ারের চোখে জল। সে আরিয়ানের সামনে গিয়ে সেলুট ঠুকে দাঁড়িয়ে পড়ল। স্যার, আমি জানতাম আপনি মরতে পারেন না। আপনার বডি শনাক্ত করার উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বিশ্বাস করতে হয়েছে। কিন্তু আজ আপনাকে জীবিত দেখে সত্যি মনে হচ্ছে আমি পৃথিবীতে আবার জন্ম নিলাম। ওয়েলকাম ব্যাক মেজর আরিয়ান। আরিয়ানের মস্তিষ্কে তখন হাজার হাজার স্মৃতির বিস্ফোরণ ঘটেছে। ইলার সাথে প্রথম দেখা, বিয়ের রাত আর সেই শেষে মিশন, সব কিছু সিনেমার মতো তার চোখের সামনে ভেসে উঠল। সে টলতে টলতে সোফায় বসে পড়ল। তার 2 হাত দিয়ে মাথা চেপে ধরল সে। আরিয়ান বিড়বিড় করে বলল, আমি আরিয়ান, আমি নীরব নই। আমার একটা মেয়ে আছে, ইলিয়ানা। আমার ইলাফুল, আমার বাবা মা, আমার বোন, তারা কোথায়? সবাই সুস্থ এবং ভালো আছে স্যার। হাসনা বেগম এবার দৌড়ে এসে আরিয়ানের পায়ে পড়ে গেলেন। আমাদের মাফ করে দাও বাবা। আমাদের একমাত্র ছেলে মারা যাওয়ার পর আমরা পাগল হয়ে গিয়েছিলাম। তোমাকে যখন আধমরা অবস্থায় পেলাম, তোমার চেহারা দেখে আমাদের মনে হলো আমাদের নীরবই বুঝি ফিরে এসেছে। তোমাকে হারানোর ভয়ে আমরা তোমার অতীত মুছে দিয়েছিলাম। আমাদের জেল দাও, ফাঁসি দাও, শুধু ঘৃণা করো না বাবা। আরিয়ান তার এই মিথ্যা মা বাবার দিকে তাকালো। রাগের চেয়েও তার করুণা বেশি হচ্ছে। এক অদ্ভুত মায়াজালে তাকে আটকে রাখা হয়েছিল, কিন্তু সেই মায়া ছিল বিষাক্ত। শাহরিয়ার আরিয়ানকে ধরে দাঁড় করালো। স্যার, আপনার আসল ঠিকানা এখানে নয়। আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে। ইলা 8 বছর ধরে আপনার পথ চেয়ে বসে আছে। চলুন আমার সাথে। আরিয়ান আর এক মুহূর্ত দেরি করলো না। সে ঘর থেকে বেরিয়ে জিপে গিয়ে বসলো। শাহরিয়ার জিপ ছোটালো সেই পাহাড়ি বাংলোর দিকে। বৃষ্টির বেগ কমছে, কিন্তু আরিয়ানের বুকের ভেতর ধুকভুকানি বাড়ছে। সে কিভাবে ইলার সামনে গিয়ে দাঁড়াবে? ইলা তো তাকে চিনতে পেরেছে শুধু তার স্বর শুনে, কিন্তু সে নিজেকে তো তাকে চিনতে ব্যর্থ হয়েছিল। বাংলোর সামনে জিপ থামতেই আরিয়ান দেখলো ইলা বারান্দায় দাঁড়িয়ে আছে। ইলিয়ানা তার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। শাহরিয়ার জিপ থেকে নেমে চিৎকার করে বলল, বনু দেখ কে এসেছে। তোর বিশ্বাস জিতে গেছে রে। ইলা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখতে পায় না, কিন্তু সে অনুভব করতে পারছে সেই চিরচেনা হৃদস্পন্দন। আরিয়ান ধীর পায়ে ইলার সামনে গিয়ে দাঁড়ালো। তার গলা কান্নায় বুঝে আসছে। ইলাফুল, তোর ভয়েস কিং ফিরে এসছে, আমাকে ক্ষমা করবে? ইলা ডায়েরিটা হাত থেকে ফেলে দিল। সে হাতে আরিয়ানের মুখটা ছুঁয়ে দেখল। গাল বেয়ে নামা চোখের পানি আরিয়ানের হাতের তালুতে এসে পড়ল। ইলা হাসল। সে হাসিতে এক জীবনের তৃপ্তি মিশে আছে। ক্ষমা কিসের? আপনি তো আমার হৃদয়েই ছিলেন, শুধু পথটা একটু লম্বা হয়ে গিয়েছিল। সেই বিকেল থেকে ইলিয়ানা এসব শুনছে। এখন শাহরিয়ার আর তার স্যারের কথা শুনে বুঝতে বাকি রইল না এটাই তার হারিয়ে যাওয়া পাপা। ইলিয়ানা দৌড়ে এসে আরিয়ানের পা জড়িয়ে ধরল। পাপ্পা, তুমি কি সত্যি ডাইনোসরের দেশ থেকে ফিরে এসেছো? আর যাবে না তো? তুমি সত্যি আমার পাপ্পা? আরিয়ান ইলিয়ানাকে কোলে তুলে নিল। তার 2 চোখের জল আজ বাদ মানছে না। সে ইলা আর ইলিয়ানাকে নিজের বুকের মধ্যে মিশিয়ে নিল।
দূরে দাঁড়িয়ে শাহরিয়ার এই দৃশ্য দেখছিল আর তার চোখ মুছছিল। মায়ার জাল ছিঁড়ে সত্যের জয় হয়েছে, তবে লড়াই এখনো শেষ হয়নি। আরিয়ানের এই ফিরে আসার পেছনে আরও কোনো বড় ষড়যন্ত্র আছে কিনা তা শাহরিয়ারের খুঁজে বের করতেই হবে। আরিয়ান, ইলা আর ইলিয়ানার সেই মহামিলনের মুহূর্তটি যেন এক অপার্থিক সৌন্দর্যের রূপ নিল। শাহরিয়ার দূর থেকে তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু তার মনের এক কোণে তখনও খটকা আজমল চৌধুরী একা এত বড় কাজ করতে পারেন না। সেনাবাহিনীর থেকে একজন মেজর মৃত্যুর খবর ধামাচাপা দেওয়া এবং সার্জারির মতো ব্যয়বহুল কাজ করার পেছনে নিশ্চয়ই আরও বড় কোনো হাত আছে। বাংলোর ড্রয়িং রুমে আজ এক নতুন আলোর মেলা বসেছে। ইলা আরিয়ানের হাতটা এক মুহূর্তের জন্যও ছাড়ছে না, যেন ছেড়ে দিলেই এই স্বপ্নটা আবার হারিয়ে যাবে। ইলিয়ানা তার পাপার কোলে বসে একের পর এক বায়না ধরে যাচ্ছে। আরিয়ানও মন্ত্রমুগ্ধের মতো তার ছোট্ট রাজকুমারীর দিকে তাকিয়ে আছে, যার অস্তিত্বের কথা সে 8 বছর ধরেও জানতো না। শাহরিয়ার গম্ভীর মুখে তাদের সামনে এসে দাঁড়ালো। আরিয়ান তাকে দেখে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই শাহরিয়ার তাকে থামিয়ে দিল। স্যার, এখন আর প্রোটোকল নয়, আপনি এখন আমার বড় ভাই এবং বোন জামাই। তবে একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না, আমজাদ চৌধুরী একজন স্কুল প্রিন্সিপাল, তার পক্ষে কি সম্ভব ছিল সেনাবাহিনীর রেকর্ড থেকে আপনার নাম মুছে ফেলা? আরিয়ান কপালে হাত দিয়ে একটু ভাবলেন। তার স্মৃতিগুলো এখনো পুরোপুরি স্বচ্ছ নয়, মাঝে মাঝে ঝিলিক দিয়ে ওঠে। শাহরিয়ার, আমার মনে পড়ছে 8 বছর আগে বর্ডারের যুদ্ধে সেই রাতে আমি একা ছিলাম না। আমার সাথে আরও একজন অফিসার ছিল, যার কোড নাম ছিল শ্যাডো। সে শেষ মুহূর্তে বিস্ফোরণের আগে সে আমাকে বলেছিল, বিদায় ক্যাপ্টেন, আপনার অধ্যায় এখানেই শেষ। শাহরিয়ার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। তার মানে এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল না, আপনাকে মারার পরিকল্পনা করা হয়েছিল? আরিয়ান মাথা নিচু করে বললেন, হয়তো আমজাদ চৌধুরী আমাকে উদ্ধার করার পর থেকে আমাকে সবসময় চোখে চোখে রাখতেন। তিনি আমাকে বলতেন আমি নাকি কোনো এক বড় মাফিয়া গ্যাংয়ের হাত থেকে বেঁচে ফিরেছে, তাই লুকিয়ে থাকাই ভালো। এখন বুঝতে পারছি তিনি আমাকে ভয় দেখিয়ে নিজের কাছে আটকে রাখতে চেয়েছিলেন। ঠিক তখনই বাইরে জিপের শব্দ পাওয়া গেল। শাহরিয়ার সতর্ক হয়ে রিভলভার বের করলো, কিন্তু দেখা গেল লিয়ান আর নাদিয়া হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকছে। আরিয়ানকে দেখেই লিয়ান থমকে দাঁড়ালো। আরিয়ান ভাই, এ আমি কি দেখছি? তুমি বেঁচে আছো? আরিয়ান লিয়ানের দিকে তাকিয়ে স্লান হাসলেন। হ্যাঁ লিয়ান, তবে নীরব চৌধুরী হিসেবে নয়, আরিয়ান হিসেবেই ফিরেছি। নাদিয়া ইলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বাংলোর বিষাদ যেন এক নিমিষেই আনন্দের রূপ নিল, কিন্তু এই আনন্দের মাঝেই শাহরিয়ারের ফোনে একটা মেসেজ এলো সজলের কাছ থেকে। শাহরিয়ার, আমজাদ চৌধুরীর কল রেকর্ড ঘেটে একটা অদ্ভুত নম্বর পেয়েছি। নম্বরটি সরাসরি কোনো স্যাটেলাইট ফোন থেকে ব্যবহার করা হয়েছে। আরিয়ানের চিকিৎসার সমস্ত খরচ এই নম্বর থেকেই ট্রান্সফার হয়েছিল। সাবধান থাকিস, আমজাদ চৌধুরী কিন্তু শুধু এক দাবার ঘুঁটি ছিল। শাহরিয়ার বুঝতে পারল বিপদ এখনো কাটেনি। সে আরিয়ানের কাছে গিয়ে নিচু স্বরে বলল, স্যার, আজ রাতেই আমাদের এই বাংলো ছাড়তে হবে। আমজাদ চৌধুরীর ওপর নজরদারি বেড়েছে, ওরা হয়তো জেনে গেছে আপনি স্মৃতি ফিরে পেয়েছেন। আপনাকে আমাদের সেফ হাউসে নিয়ে যেতে হবে। ইলা ভয় পেয়ে আরিয়ানের হাত শক্ত করে ধরল। আবার কি কোনো বিপদ হবে? আমার কি আবার আপনাকে হারাবো আমি? আরিয়ান ইলার চিবুক ছুঁয়ে বললেন, না ইলাফুল, এবার তোমার ভয়েস কিং আর পরাজিত হবে না। এবার লড়াইটা আমি লড়বো আমার মতো করে। রাতের অন্ধকারে 3টি জিপ বাংলোর গেট দিয়ে বেরিয়ে গেল, গন্তব্য অজ্ঞাত কোনো সেফ হাউস। অন্যদিকে আমজাদ চৌধুরীর বাড়িতে তখন অন্ধকার। আমজাদ চৌধুরী কারো সাথে ফোনে কথা বলছেন। স্যার, নীরব মানে আরিয়ান সব জেনে গেছে। শাহরিয়ারও সেখানে পৌঁছে গেছে, এখন কি করব? ও পাশ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, তুমিও আমাদের জন্য একটা লাইবিলিটি হয়ে গেছো আমজাদ। আরিয়ানের স্মৃতি ফিরলে সে প্রথমে তোমার বিরুদ্ধে জবানবন্দি দেবে, তাই তোমার আর বেঁচে থাকার প্রয়োজন নেই। আমজাদ চৌধুরী কিছু বলার আগেই জানালা দিয়ে একটা সাইলেন্সার লাগানো পিস্তলের গুলি তার কপাল ভেদ করে চলে গেল। আমজাদ চৌধুরীর নিথর দেহ মেঝেতে লুটিয়ে পড়লেন।
রহস্যের জাল এবার আরো গভীর হচ্ছে। কে এই অদৃশ্য শত্রু যে আরিয়ানকে মারতে চেয়েছিল, আর কেনই বা আমজাদ চৌধুরীকে সরিয়ে দেওয়া হলো? ঝিরঝিরে বৃষ্টি আর ঘুটঘুটে অন্ধকার ভেদ করে শাহরিয়ারের জিপগুলো এগিয়ে চলছে পাহাড়ের দুর্গম পথ ধরে। গাড়ির ভেতরে আরিয়ান ইলার কাঁধে মাথা রেখে চোখ বুজে আছে। ৮ বছরের মিথ্যা জীবন তাকে ক্লান্ত করে দিয়েছে, কিন্তু ইলার শরীরের সেই চেনা ঘ্রাণ তাকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছে। হঠাৎ শাহরিয়ারের ফোন বেজে উঠল। ওপাশ থেকে সজলের কণ্ঠস্বর শোনা গেল, তবে এবার তাতে প্রচণ্ড উত্তেজনা আর আতঙ্ক। শাহরিয়ার, একটা খারাপ খবর আছে। আমজাদ চৌধুরী খুন হয়েছেন। মাত্র ৫ মিনিট আগে তার বডিতে গুলি লেগেছে। পুরো অপারেশনটা প্রফেশনাল হিটম্যানদের কাজ। শাহরিয়ারের হাত স্টার্টিং এর হুইলে শক্ত করে বসল। সে আয়না দিয়ে পেছনে বসা আরিয়ানের দিকে একবার তাকালো। আরিয়ান সব শুনতে পেরেছে। তার মানে ওরা প্রমাণ মুছে দিয়েছে শাহরিয়ার? আমাদের চৌধুরী সব জানতেন, তাই তাকে সরিয়ে দেওয়া হলো। পরবর্তী টার্গেট আমরা। শাহরিয়ার দাঁতের দাঁত চেপে বলল, আমাদের সেফ হাউসে পৌঁছানো পর্যন্ত ওদের হাত আমাদের ছুঁতে পারবে না ভাইয়া, আপনি চিন্তা করবেন না। ইলা আরিয়ানের হাতটা আরো জোরে চেপে ধরল। তার অন্ধ চোখ দুটো দিয়ে জল পড়ছে। সে ফিসফিস করে বলল, আমরা কি কখনোই শান্তিতে থাকতে পারবো না? কেন বারবার আমাদের মাঝে মৃত্যু এসে দাঁড়ায়? আরিয়ান ইলার চুলে একটা চুমু খেয়ে বললেন, ভয় পেয়ে নেড়ে ফুল। যে মায়ের জালে আমি আটকে পড়েছিলাম তার শুধু এখন আমার হাতে। এবার জালটা আমিই ছিড়ব। ভোর হওয়ার ঠিক আগে তারা পৌঁছালো সেনানিবাসের একটি সুরক্ষিত গোপন আস্তানায়। শাহরিয়ারের করা নির্দেশে পুরো এলাকা সশস্ত্র প্রহরীরা ঘিরে রেখেছে। সকলে আরিয়ানের সামনে দস্তাবেজ আর পুরনো কিছু ফাইলের স্তূপ নিয়ে বসলো শাহরিয়ার। সেখানে আরিয়ানের সেই শেষ মিশনের রিপোর্ট আছে। আরিয়ান ফাইলটা উল্টে পাল্টে দেখছিল। হঠাৎ তার নজর কাড়ল একটি ছবির উপর, তার মিশনের সঙ্গী শ্যাডোর ছবি। আরিয়ান নিস্তব্ধ হয়ে ছবিটার দিকে তাকিয়ে রইল। তার স্মৃতির জট যেন আরো আলগা হচ্ছে। শাহরিয়ার, এই শ্যাডো এর আসল নাম কি মেজর জামান? শাহরিয়ার অবাক হয়ে বলল, হ্যাঁ মেজর জামান, কিন্তু রিপোর্টে লেখা আছে তিনি সে বিস্ফোরণে মারা গেছেন এবং তার মৃতদেহ শনাক্ত করা হয়েছে। কেন? আরিয়ান এক মুহূর্ত চুপ থেকে গম্ভীর গলায় বললেন, কারণ বিস্ফোরণের ঠিক আগে জামান আমাকে বলেছিল যে সে আর এই সার্ভিসে থাকতে চায় না। সে চেয়েছিল একটা বড় অঙ্কের টাকা নিয়ে সীমান্ত পার হতে। আমি তাকে বাধা দিয়েছিলাম, তাই বলে সে আমাকে পেছন থেকে আঘাত করেছিল। শাহরিয়ার, যদি জামান বেঁচে থাকে তবে আমজাদ চৌধুরীকে সেই খুন করেছে। ঠিক তখনই ফেস হাউসের ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়ল সজল। তার হাতে একটি ট্যাবলেট। শাহরিয়ার, একটা অদ্ভুত ইমেল এসেছে আমজাদ চৌধুরীর ব্যক্তিগত ল্যাপটপ থেকে। ইমেলটা আমজাদ সাহেব আগেই শিডিউল করে রেখেছিলেন। তিনি হয়তো জানতেন তার মৃত্যু আসন্ন। সবাই ট্যাবলেটের স্ক্রিনের দিকে ঝুঁকল। মেইলে লেখা ছিল, আরিয়ান, যদি তুমি এই ইমেলটা পড়ো তার মানে আমি আর বেঁচে নেই। তোমাকে আমি নিজের ছেলের মতো ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখাটা আমার জন্য শুধু আবেগ ছিল না, একটা বাধ্যবাধকতা ছিল। তোমার ওই শ্যাডো প্যাটার্নটার জামাল আসলেও মারা যায়নি। সে এখন আন্ডারওয়ার্ল্ডের বড় এক ড্রাগ ডিলার। ৮ বছর আগে সেই বিস্ফোরণের পর সে আমাকে টাকা দিয়েছিল তোমার সার্জারি করাতে, যাতে তুমি বেঁচে থাকো, কিন্তু তোমার পরিচয় ভুলে যাও। সে তোমাকে দিয়ে ভবিষ্যতে কোনো এক বড় কাজে লাগাতে চেয়েছিল। তোমার মেমোরি ফিরে আসাটা ছিল ওর জন্য ভয়ের কারণ। সাবধানে থেকো বাবা, ও তোমাকে সহজে ছাড়বে না। পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ইলা দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকটা ধড়ফড় করছে। যে মানুষটাকে সে ৮ বছর পর ফিরে পেয়েছে, তাকে আবার এক অদৃশ্য শত্রুর মোকাবেলা করতে হবে। আরিয়ান উঠে দাঁড়ালেন। তার শরীরের সেই পুরনো তেজ ফিরে এসেছে। তিনি শাহরিয়ারের দিকে তাকিয়ে বললেন, শাহরিয়ার, আমার ইউনিফর্ম কি আছে? শাহরিয়ার হাসলো। ডয়ার থেকে আরিয়ানের ইউনিফর্ম বের করে আনলো সে। আপনার জন্য এটা সবসময় রেডি ছিল স্যার। আরিয়ান ইউনিফর্মটা হাতে নিয়ে ইলার দিকে তাকালেন।
ইলা দেখতে না পেলেও অনুভব করতে পারল আরিয়ানের ভেতরের সেই যোদ্ধাকে। এরাফুল, তোমার ভয়েস কিং এবার তার পূর্ণ শক্তি নিয়ে ফিরেছে। আজ রাত থেকে শুরু হবে জামানের শেষ দিন করা। সব যুদ্ধ শেষ করে আমরা ফিরবো আপন নিরে। ইলিয়ানা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে দেখলো তার পাপা আজ একদম হিরোর মতো পোশাক পরে দাঁড়িয়ে আছে। সে দৌড়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরল। পাপা, তুমি কি এখন সত্যিকারের যুদ্ধ করতে যাবে? আরিয়ান ইলিয়ানাকে কোলে তুলে নিলেন। হ্যাঁ প্রিন্সেস, এবার যুদ্ধটা আমাদের এই ছোট্ট পরিবারের শান্তির জন্য। কিন্তু আরিয়ান জানতেন না জামান ইতিমধ্যেই তাদের সেফ হাউসের অবস্থান জেনে গেছে। সেফ হাউসের বাইরের জঙ্গলে ঘাপটি মেরে বসে আছে একদল ভাড়াটে খুনি, যাদের একমাত্র লক্ষ্য মেজর আরিয়ানকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়া। সেফ হাউসের চারিদিকের জঙ্গলে অদ্ভুতভাবে নিস্তব্ধতা। পাহাড়ের এই নির্জনতায় শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ইউনিফর্মের বোতামগুলো আটকাচ্ছিলেন। 8 বছর পর এই পোশাক গায়ে জড়িয়ে তার মনে হচ্ছে সে তার আসল প্রাণ ফিরে পেয়েছে। আরিয়ান পেছনে তাকিয়ে দেখল ইলা দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে। তার নিষ্পলক অন্ধ চোখ দুটো থেকে টলটলে পানি গড়িয়ে পড়ছে। আরিয়ান এগিয়ে গিয়ে ইলার 2 হাত নিজের হাতের মুঠোয় নিলেন। আমার মনটা বারবার কুড়াচ্ছে, কেন জানি মনে হচ্ছে অন্ধকার আমাদের ঘিরে ধরেছে। আপনি কি যাবেনই? আরিয়ান ইলার কপালে মাথা ঠেকিয়ে মৃদু স্বরে বললেন, এরাফুল, মায়ের জেলে আটকে পড়ে আমি 8 বছর ঘুমিয়েছিলাম, কিন্তু এখন সত্য আমার সামনে। জামাল শুধু আমার শত্রু নয়, সে দেশের শত্রু। ওকে না নামালে আমাদের এই ছোট্ট পৃথিবী কোনোদিন শান্ত হবে না। তুমি আমার উপর বিশ্বাস হারিও না। ঠিক তখনই বাইরে একটা শুকনো পাতার মোড়ানোর শব্দ হলো। আরিয়ানের কান খাড়া হয়ে উঠল। তিনি দ্রুত ইলাকে ঘরের এক কোণে সরিয়ে নিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালেন। শাহরিয়ারের প্রশিক্ষিত ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে গেছে। সে তার সাব মিশন গানটা হাতে তুলে নিয়ে ইশারায় আরিয়ানকে সতর্ক করল। স্যার, গেটের বাইরের সিসিটিভি ক্যামেরাগুলো অফ হয়ে গেছে, ওরা এসে গেছে। আরিয়ানের চোখের পলকে খাটের তলা থেকে নিজের সার্ভিস রিভলভারটা বের করে নিলেন। ইলা ভয়ে কাঁপছিল, কিন্তু সে নিজেকে শক্ত করল। তার কানে আসছে অনেকগুলো বুটের শব্দ। হঠাৎ করেই নিস্তব্ধতা ভেঙে জানালার কাঁচ চুরমার করে একটি গ্রেন্ট ভিতরে এসে পড়ল। আরিয়ান চিৎকার করে উঠলেন। শাহরিয়ার, শুয়ে পড়। বিকট শব্দে বিস্ফোরিত হলো ড্রয়িং রুমের এক পাশে। ধোঁয়ার চারিদিক অন্ধকার হয়ে গেল। সেই ধোঁয়ার মাঝেই শুরু হলো বৃষ্টির মতো গুলির শব্দ। বাইরে থেকে জামানের ভাড়াটে খুনিরা আক্রমণ শুরু করেছে। শাহরিয়ার নিপুণ নিশানায় পাল্টা গুলি ছুটতে শুরু করলো। আরিয়ান ইলা আর ইলিয়ানাকে নিয়ে বেডরুমের ভেতর একটি সিক্রেট বাক্সের দিকে এগোচ্ছিলেন। ইলিয়ানা ভয়ে আরিয়ানকে জড়িয়ে ধরল। পাপা, ওরা কারা? ওরা কেন শব্দ করছে? আরিয়ান ইলিয়ানাকে শান্ত করার চেষ্টা করলেন। ভয় নেই প্রিন্সেস, পাপা আছে তো। তোমরা এই সুরঙ্গ দিয়ে পেছনে কেটে চলে যাও। তোমার সজল আঙ্কেল যেখানে জিপ নিয়ে অপেক্ষা করছে। ইলা আরিয়ানের হাত ছাড়তে চাইছিল না। আপনি আসবেন না? আরিয়ান হাসলেন, যে হাসিতে বিদায়ের সুর নেই, আছে বিজয়ের সংকল্প। আমি জামানের সাথে সব হিসেব চুকে আসছি। তুমি যাও ইলাফুল, আমার কিচ্ছু হবে না। ইলা ইলিয়ানাকে নিয়ে চলে গেল। ওই গুলির শব্দে ইলিয়ানা ভয় পাচ্ছে। এদিকে শাহরিয়ার আর আরিয়ান দুজনে মিলে খুনিদের ব্যস্ত করে রাখলেন যাতে ইলা আর ইলিয়ানা নিরাপদে বেরিয়ে যেতে পারে। ঠিক তখনই বাড়ির পেছনের বারান্দায় একজনের দীর্ঘ ছায়া দেখা গেল, হাতে একটি AK-47। লোকটার মুখের অর্ধেকটা পড়া, বিস্ফোরণের ক্ষত। আরিয়ান গলার স্বর শুনেই চিনে ফেললেন। জামান, পরিচয় লুকিয়ে আর লাভ নেই, সামনে আয়। জামান অট্টহাসি দিয়ে ঘরের ভেতরে পা রাখল। তার চোখ মুখে পৈশাচিক আনন্দ। ওয়াও মেজর আরিয়ান, ইউনিফর্মে তোমাকে সে আগের মতোই দাম্ভিক লাগছে, কিন্তু এই দাম্ভিকতা আর কতক্ষণ? তুমি জানো না তোমার এই সেফ হাউস এখন একটা ডেড ট্র্যাপ? আরিয়ান শান্তভাবে নিজের পিস্তল তাক করে বললেন। 8 বছর আগে তুই আমাকে মারতে চেয়েছিলে, কিন্তু ভাগ্য আমাকে বাঁচিয়ে রেখেছে জামান। আমজাদ চৌধুরীতে শুধু তোর ঘটেছিল,
আমজাদ চৌধুরী তো শুধু তোর গোটি ছিল, তাকে মারলি কেন? পকেজের জিনিস আমি রাখি না আরিয়ান। আর আমজাদ সাহেব ইমোশনাল হয়ে পড়েছিলেন, তাই তোমাকে সত্যি ছেলে বানিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু আমার দরকার ছিল তোমার সেই পুরনো মিশনের ফাইলগুলো, যা তুমি তোমার মেমোরিতে তালা মেরে রেখেছো। এখন সেই চাবি আমি তোমার মগজ থেকে বের করে নেব। যেহেতু মেমোরি ফিরে এসেছে, তাই ফাইলগুলো কোথায় আছে আমাকে বলে দাও। আরিয়ান আর এক মুহূর্ত দেরি করলেন না, তিনি ট্রিগার চাপলেন। শুরু হলো দুই দুর্ধর্ষু অফিসারের জীবন মরণ লড়াই। ঘরের আসবাবপত্র চুরমার হয়ে যাচ্ছে গুলির আঘাতে। অন্যদিকে ইলা আর ইলিয়ানাকে নিয়ে সজল পাহাড়ের ঢাল বেয়ে জিপের দিকে দৌড়াচ্ছিল। হঠাৎ ইলা দাঁড়িয়ে গেল। ভাবি, দাঁড়াচ্ছেন কেন? দ্রুত আসুন। ইলা চিৎকার করে উঠল। না, সজল ভাইয়া আরিয়ান আর ভাইয়া একা লড়ছে। আমি অনুভব করতে পারছি ওদের সামনে বড় বিপদ। জামানা আসেনি, একা আসেনি। ঠিক সেই সময় সেফ হাউসের দিক থেকে আরো একটা বিশাল বিস্ফোরণের শব্দ পাওয়া গেল। পাহাড়ের বুক কাঁপিয়ে আগুনের লেলিহান শিখা আকাশে উঠে গেল। ইলা নিস্তব্ধ হয়ে সেই আগুনের তাপ্ত অনুভব করতে লাগলো। তার বুক চিরে আর্তনাদ বেরিয়ে এলো। আরিয়ান! আগুনের উত্তাপ বাতাসের সাথে মিশে ইলার গায়ে এসে লাগছে। সে হাতড়ে সামনের দিকে এগোতে চাইল, কিন্তু সজল তাকে শক্ত করে ধরে রাখলো। ভাইয়া ছাড় না ভাই। আরিয়ান ভাইয়া ভেতরে একা লড়ছে। এই আগুনের শব্দ আমি শুনতে পাচ্ছি। ভাইয়া ওরা হয়তো আমায় ডাকছে। সজল ধরা গলায় বলল। ভাবি, ওখানে যাওয়া এখন আত্মহত্যার সামিল হওয়া একই। শাহরিয়ার আর আরিয়ান ভাই দুজনেই ভেতরে আটকা পড়েছে। আপনি শান্ত হন। কিন্তু শান্ত হওয়ার মতো অবস্থায় কেউই নেই। ঠিক তখনই সেই জ্বলন্ত ধ্বংস স্তূপের ভেতর থেকে কাশির শব্দ শোনা গেল। ধোঁয়ার কুণ্ডলি ভেদ করে দুটো অবয়ব টলতে টলতে বেরিয়ে আসছে। একজনের কাঁধে অন্যজন ভর দিয়ে আছে। ইলা তীক্ষ্ণ কানে সেই পায়ের শব্দ শুনতে পেল। সে অস্পষ্ট সুরে বলল, আরিয়ান। হ্যাঁ, আরিয়ানই। তার ইউনিফর্মের এক পাশ পুড়ে গেছে, কপাল বেয়ে রক্ত পড়ছে। সে শাহরিয়ারকে ধরে টেনে বের করে আনছে। শাহরিয়ারের পায়ে গুলি লেগেছে, সে প্রায় অবচেতন। আরিয়ান তাদের নিরাপদ দূরত্বে এনে শাহরিয়ারকে সজলের হাতে সঁপে দিলেন। ইলা পাগলের মতো আরিয়ানকে হাতড়ে বেড়াতে লাগলো। আরিয়ান ইলার কাঁপুনি ভরা হাত দুটো নিজের রক্তাক্ত হাতে চেপে ধরলেন। আমি ঠিক আছি ইলাফুল, তোমার ভয়েস এত সহজে হার মানার পাত্র নয়। ইলা আরিয়ানের বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল। কিন্তু আরিয়ানের চোখ তখনও সেফ হাউসের পেছনের অন্ধকারের দিকে। জামান পালিয়ে গেছে বিস্ফোরণের অন্ধকারের মধ্যে দিয়ে। আরিয়ান সজলকে উদ্দেশ্য করে বলল, সজল, শাহরিয়ারকে গাড়িতে তোলো। ওকে এখনই হাসপাতালে নিতে হবে। আর জামান, ও বেশি দূর যেতে পারেনি, ওর পায়ে আমি গুলি করেছি। শাহরিয়ার ব্যথায় কুকড়ে যাচ্ছিল, তবুও সে আরিয়ানের হাত ধরে বলল, স্যার, ও বর্ডারের দিকে যাচ্ছে, ওখানে ওর লোক আছে, ওকে এখনই ধরতে হবে। আরিয়ান নিজের রিভলভারটা চেক করে নিলেন। তার চোখে এখন আগুনের চেয়েও বেশি তেজ। তিনি ইলার কপালে একটা চুমু খেয়ে বললেন, ইলাফুল, শেষবার মতো আমাকে যেতে দাও। আজ যদি আমি ওকে না ধরি, তবে সারা জীবন আমাদের ছায়ার মতো তাড়া করবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি সূর্য ওঠার আগেই ফিরে আসবো। ইলা এবার বাধা দিল না। সে জানে এই লড়াইটা আরিয়ানের সম্মানের, তার অস্তিত্বের। ইলা শুধু বলল, আমি আপনার জন্য এখানেই অপেক্ষা করব। আপনার পায়ের শব্দ না শোনা পর্যন্ত আমি এখান থেকে এক বিন্দুও নড়বো না। আরিয়ান ইলার কপালে চুমু দিয়ে পাহাড়ের নিচের ঘন জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলেন। রক্তের দাগ অনুসরণ করে তিনি জামানের পিছু নিলেন। দীর্ঘক্ষণ দৌড়ানোর পর একটা ঝর্ণার কাছে এসে আরিয়ান থামলেন। ঝর্ণার শব্দের আড়ালে কারো হাঁপানোর শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান শান্ত গলায় বললেন, জামান, তোর খেলা শেষ। অস্ত্র ফেলে বেরিয়ে আয়, পালানোর আর কোনো পথ নেই। ঝোপের আড়াল থেকে জামান বেরিয়ে এলো। তার পা দিয়ে প্রচুর রক্ত ঝরছে। তার হাতে থাকা AK-47 বুলেট শেষ। সে একটা ছুরি বের করে উন্মাদ হাসি হাসল। 8 বছর আগে তোকে মারতে পারিনি আরিয়ান, ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু আজ তোকে সাথে নিয়ে মরবো। জামান চিতার মতো ঝাঁপিয়ে পড়ল আরিয়ানের উপর। দু শক্তিশালী যোদ্ধার মাঝে শুরু হলো মল্লযুদ্ধ।
পাথর, কাদা আর পানির মাঝে তারা একে অপরকে আঘাত করতে লাগলো। জামানের ছুরির আঘাতে আরিয়ানের বাহু কেটে গেল, কিন্তু আরিয়ান তার সেই বিশেষ আর্মি মুভ দিয়ে জামানকে আছাড় দিল পাথরের উপর। আরিয়ান জামানের বুকের উপর চেপে বসে তার কলার ধরলেন। কেন করলি এমন? আমরা ট্রেনিং নিয়েছি, একসাথে দেশ রক্ষার শপথ নিয়েছি, টাকার জন্য তুই সব বিক্রি করে দিলি? জামান রক্তাক্ত মুখে হাসল। শপথ দিয়ে পেট ভরে না আরিয়ান, তোর মতো আশীর্বাদী হয়ে আমার কোনো লাভ নেই। তবে জেনে রাখ, আমি যদি ধরা দিই তবুও তোর শান্তি নেই। আমার বস তোকে খুঁজে বের করবেই। আরিয়ান গম্ভীর গলায় বললেন। তোর বসের সাথে পরে দেখা হবে, এখন তোর হিসেব চুকানোর পালা। আরিয়ান জামানকে টেনে হিসড়ে পাহাড়ের উপরের দিকে নিয়ে এলেন, যেখানে শাহরিয়ারের ব্যাকআপ টিম ইতিমধ্যেই পৌঁছে গেছে। জামানকে হ্যান্ডকাফ পরিয়ে জিপে তোলা হলো। জামানকে আর্মির হাতে তুলে দিল। আরিয়ান তার ইলাফুলের কাছে ছুটল। ভোরের প্রথম আলো যখন পাহাড়ের চূড়ায় দেখা দিল, আরিয়ান ফিরে এলেন ইলার কাছে। ইলা তখনও সেই পাথরের উপর বসেছিল। আরিয়ানের বুটের শব্দ পেতেই সে দাঁড়িয়ে গেল। আরিয়ান, আরিয়ান ইলাকে জড়িয়ে ধরলেন। ভোরের সেই স্নিগ্ধ আলোয় আরিয়ানের রক্তাক্ত ইউনিফর্ম যেন এক নতুন জয়ের গল্প বলছিল। যুদ্ধ শেষ শিলাফুল, এবার বাড়ি ফেরার পালা। তড়িঘড়ি করে শাহরিয়ারকে শহরের একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ইলা আর ইলিয়ানা বাইরে উদ্বেগের সাথে অপেক্ষা করছে, আর আরিয়ান অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে জানালেন শাহরিয়ার এখন আশঙ্কামুক্ত। হাসপাতালের কেবিনে শাহরিয়ার শুয়ে আছে, পায়ে ব্যান্ডেজ। আরিয়ান তার পাশে এসে বসলেন। শাহরিয়ার স্লান হাসল। পাগল ছেলে, পাগল ছেলে, নিজের জীবনে ঝুঁকি কেন নিতে গেলে? আপনার জন্য জীবন দেওয়াও তো সৌভাগ্যের বিষয় স্যার। আপনার জন্য আমি একটা পরিবার পেয়েছি, বোন পেয়েছি। আজ আপনাকে সব বলতে হবে। এই 8 বছরে আমরা কিভাবে বেঁচেছিলাম তা আপনার জানা দরকার। আরিয়ান শাহরিয়ারের হাতটা শক্ত করে ধরল। শাহরিয়ার বলতে শুরু করলো সেই বিভীষিকাময় 8 বছরের ইতিহাস। স্যার, 8 বছর আগে যখন আপনার মারা যাওয়ার খবর এলো, এলা তখন অন্তঃসত্ত্বা। এই খবরটা শুনে তার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিল এলিয়ানাকে পৃথিবীতে আসতে দিবে না। সব ব্যবস্থা করে ফেলেছিল। শেষে আমি বনুকে আমার কাছে নিয়ে আসি। আরিয়ান জানালার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার চোখের সামনে ভেসে উঠল ইলার সেই অসহায় মুখটা। আপনার অবর্তমানে আপনার বাবা মা শোকে ভেঙে পড়েছিলেন। নোহা নেহা পাগলের মতো হয়ে গেছিল। এর মাঝে আপনার বাবা আপনার 2 বোনকে অন্য জায়গায় বিয়ে দেয়। বিয়ের কথা শুনে আরিয়ানের মাথায় বাজ ভেঙে পড়ল। বিয়ে মানে? নোহার বিয়ে হয়ে গেছে? কোথায়? আর তোমাদের ভালোবাসা? আমাদের ভালোবাসার থেকে আপনার দেয়া কথাটা রাখা বেশি দরকার ছিল স্যার। শাহরিয়ার থামল, তার চোখে জল। সে আবার বলতে শুরু করলো। স্যার, বনু শুধু আপনার স্ত্রীর মর্যাদা রক্ষা করেনি, সে আপনার পুরো সন্তানের জন্য সব কিছু ত্যাগ করেছে। আপনার সন্তানকে আগলে রেখেছে। আজ আপনি ফিরে এসেছেন। বনুর 8 বছরের অপেক্ষা সার্থক হয়েছে। আরিয়ান উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকালো। বাইরে ভোরের আলো ফুটছে। সে মনে মনে প্রতিজ্ঞা করলো ইলা ফুলকে আর কষ্ট পেতে দিবে না। আরিয়ান কেবিন থেকে বেরিয়ে ইলার কাছে গেল। ইলা করিডোরের বেঞ্চে বসেছিল। আরিয়ানকে কাছে আসতে দেখে সে স্পষ্ট সুরে বলল, ভাই এখন কেমন আছে? ভালো আছি ইলাফুল, ও আমাকে সব বলেছে। এই 8 বছর তুমি যে লড়াইটা করেছ, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ইলা আরিয়ানের বুকে মাথা রাখল। ইলিয়ানা তখন চেয়ারে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা শাহরিয়ারের শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল। ডাক্তার তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে শাহরিয়ারের জেদ সেও আত্রাই যাবে। নিজের চোখে আরিয়ানের পরিবারের পূর্ণ মিলন দেখতে চায় সে। আরিয়ান প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু শাহরিয়ারের আকুতি আর ইলার মৌন সম্মতি দেখে সে না করতে পারল না। একটি বড় মাইক্রোবাস ভাড়া করা হলো। আরিয়ান ড্রাইভারের পাশের সিটে, পিছনে ইলা, শাহরিয়ার আর তার কোলে মাথা রেখে আধো ঘুমে থাকা ইলিয়ানা।
গাড়ি যত আত্রাইয়ের মাটির কাছাকাছি পৌঁছাচ্ছে, আরিয়ানের হৃদস্পন্দন তত বাড়ছে। দীর্ঘ 8 বছর পর সে নিজের ভিটায় ফিরছে, আবেগ নিয়ে ফিরছে। গাড়ি যখন বাড়ির সামনে এসে থামলো, চারপাশ নিঝুম। ইলা গাড়ি থেকে নেমে ইলিয়ানার হাত ধরল। আরিয়ান আর শাহরিয়ার নামলো ধীর পায়ে। বাড়ির সদর দরজা খোলা ছিল। আরিয়ানের মা নাফিসা বেগম বাগানে বসেছিলেন। আরিয়ান তার মাকে দেখে একটু চমকে উঠল। বার্ধক্য আর শোকের ছাপ তার সারা শরীরে স্পষ্ট। হঠাৎ কারো ছায়া পড়তে দেখে তিনি চোখ তুললেন। ইলার সাথে শাহরিয়ারকে দেখে কিছুটা অবাক হলেন। ইলামা, তুই এসেছিস? তোর অভিমান ভেঙেছে এত বছর পরে? ইলা কিছু বলতে পারল না, তার গলা বুঝে এলো। সে শুধু এক পাশে সরে দাঁড়ালো। নাফিসা বেগমের নজর এবার ইলার পেছনে দাঁড়িয়ে থাকা দীর্ঘদেহী যুবকটির উপর পড়ল। আরিয়ান চশমাটা খুলে পকেট থেকে রুমাল বের করে চোখ মুছল। নাফিসা বেগম স্থির হয়ে বসে রইলেন। হাতের চায়ের কাপটা পড়ে গেল। তিনি বিড়বিড় করে বললেন, আমি কি ভুল দেখেছি? ওটা কি আমার শাওন? ভেতর থেকে আরিয়ানের বাবা মেহেরাব খান বেরিয়ে এলেন। দরজায় দাঁড়িয়ে চশমাটা ঠিক করে নিয়ে ভালো করে তাকিয়ে, আরিয়ান বাবা, তুই বেঁচে আছিস? আরিয়ান টলমল পায়ে এগিয়ে গিয়ে বাবার পায়ে লুটিয়ে পড়ল। কান্নায় ভেঙে পড়ল সেই শক্ত পুরুষটা। আব্বু, আমি ফিরে এসেছি। নাফিসা বেগম পাথর হয়ে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি চিৎকার করে আরিয়ানকে চাপটে ধরলেন। মা ছেলের সেই আর্তনাদ আর মিলনের দৃশ্য, আকাশের বাতাসও যেন ভারী হয়ে উঠল। শাহরিয়ার আর ইলার চোখের কোণে তখন নোনা জল। মেহেরাব খান ইলার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, বৌমা, তুমি ফিরে এসেছো? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো? ইলিয়ানা তখনও ফ্যাল ফ্যাল করে দেখছিল। আরিয়ান তার হাত ধরে টেনে আনলো। আম্মু, আব্বু, দেখো, এটা তো আমাদের নাতনি। ইলা একাই ওকে বড় করেছে 8 বছর। নাফিসা বেগম ইলিয়ানাকে জড়িয়ে ধরলেন। শাহরিয়ার এক কোণে দাঁড়িয়ে স্লান হাসছিল। তার জীবনের সবটুকু ত্যাগ আর সার্থকতা পেল। নোহা আর নেহার কথা মনে হতেই আরিয়ানের মুখটা গম্ভীর হয়ে গেল। কিন্তু আজ শুধু খুশির জোয়ারে ভাসতে চাইল সবাই। আরিয়ানের ফিরে আসায় মেহেরাব খান আর নাফিসা বেগমের চোখে আজ আনন্দের বান ডেকেছে। ইলিয়ানাকে বুকে টেনে নিয়ে নাফিসা বেগম যেন হারানো দিনগুলো ফিরে পাচ্ছেন। কিন্তু এই উৎসব মুখর পরিবেশের মাঝেও আরিয়ানের মনের এক কোণে বিষাদ জমে আছে। শাহরিয়ারের বলা কথাগুলো তীরের মতো বিচ্ছে তার বুকে। নোহা আর নেহা, তার কলিজার 2 বোন, এখন কথায় কিভাবে আসে সে জানে না। বাড়ির ড্রয়িং রুমে সবাই বসলে আরিয়ান ধীরস্থিরভাবে বাবার পাশে বসলো। শাহরিয়ার এক পাশের সোফায় আধশোয়া হয়ে আছে। আরিয়ান মেহেরাব খানের হাতটা শক্ত করে ধরে প্রশ্ন করল, আব্বু, নোহা আর নেহা কোথায়? ওদের দেখছি না কেন? শাহরিয়ার বলল ওদের বিয়ে হয়ে গেছে। ওরা কেমন আছে? প্রশ্নটা শুনেই মেহেরাব খানের উজ্জ্বল মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মুছলেন। পাশে থাকা নাফিসা বেগমও শাড়ির আঁচলে মুখ চেপে ডুকরে কেঁদে উঠলেন। রহম করেছেন আল্লাহ যে তোকে ফিরে পেয়েছি বাবা। কিন্তু তোর 2 বোনের ভাগ্য 2 রকম লিখেছেন তিনি। নেহা খুব সুখে আছে বাবা। ওর স্বামী জাওয়াত খুব ভালো মানুষ, ওকে মাথায় করে রাখে। একটা ছেলেও হয়েছে ওদের। কিন্তু নোহা কি আব্বু? ও ভালো নেই? না রে বাবা, নর উপর দিয়ে যে কি ঝড় বয়ে গেছে তা তোকে বলে বোঝাতে পারবো না। তোর মৃত্যুর পর নোহা বলেছিল ও এক আর্মি ছেলেকে ভালোবাসে, কিন্তু আমরা ভেবেছিলাম তোর মতো যদি কিছু হয়, তাই আমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম। ওই ছেলের সাথে না বিয়ে দিয়ে নোহার বিয়ে দিলাম চৌধুরী বাড়ির বড় ছেলের সাথে। ভেবেছিলাম রাজপ্রাসাদে থাকবে মেয়েটা, সুখে থাকবে, কিন্তু ওই পিসেসটা ওকে মানুষ বলে গণ্য করে না। আরিয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। মেহেরাব খান আবার বলতে শুরু করলেন, ওর জামাই ওকে অমানসিক টর্চার করে। আমি অনেকবার গিয়েছি ওকে ফিরিয়ে আনতে, কিন্তু নোহা ফেরেনি। ও আমাদের উপর অভিমান করে এই বাড়িতে পা রাখেনি। আরিয়ান আর সহ্য করতে পারল না। সে শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ার মাথা নিচু করে চোখের জল ফেলছে। যে নোহাকে সে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো, আজ সে অন্য কারো হাতে নির্যাতিত হচ্ছে।
এদিকে শহরের এক অন্ধকার আচ্ছন্ন বিশাল বহুল ফ্ল্যাটের জানালার পাশে দাঁড়িয়ে আছে নোহা। আগে সেই চঞ্চল নোহা এখন নিস্তেজ ফ্যাকাশে, চোখের নিচে কালচে দাগ, হাতে একটা পুরনো পরা দাগ স্পষ্ট। পেছন থেকে তার স্বামী ইমতিয়াজ মদ্যপ অবস্থায় টলতে টলতে ঘরে ঢুকলো। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস? খাবার টেবিল সাজিয়েছিস নাকি আবার চড়থাপ্পড় খেতে ইচ্ছে করছে? আর এভাবে কি তোর ওই নগরের কথা ভাবছিস? নোহা কোনো উত্তর দিল না, কারণ এই কথা তার রোজ শুনতে হয়। সে শুধু শূন্য দৃষ্টিতে বাইরে আকাশের দিকে তাকিয়ে রইল, মনে মনে ভাবল, ভাইয়া থাকলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। অন্যদিকে নেহার ঘর তখন আলোয় ঝলমল করছে। সে তার ছোট ছেলেকে ঘুম পাড়াচ্ছে। যদিও সে সুখে আছে, কিন্তু বড় বোনের এই কষ্ট তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। নেহা ফোন হাতে নিয়ে নোহার নাম্বারে ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে ফোনটা কেটে দেওয়া হলো। বারবার ফোন দিচ্ছে, কেউ ধরছে না। নেহা টেনশনে মেহেরাব খানকে ফোন দিয়ে সব খুলে বলল। সব শুনে আরিয়ান উঠে দাঁড়ালো। তার চোখে এখন আগ্নেয়গিরির লাভা। সে ইলার দিকে তাকে দৃঢ় কণ্ঠে বলল, ইলা ফুল, আমার নোহা পাখিটা একা লড়াই করছে। আমার এক মুহূর্তে এখানে বসে থাকতে পারবো না। শাহরিয়ার, তুমি কি যেতে পারবে আমার সাথে? ও কিভাবে যাবে এই অবস্থায়? আর তুই তো আসলি, কাল যাস, আর যেতে হবে না? শাহরিয়ারের চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে শুধু বলল, আঙ্কেল আমি ঠিক আছি। আরিয়ানের দিকে তাকিয়ে শাহরিয়ার আবার বলল, আমি তৈরি স্যার। মেহেরাব খান শাহরিয়ারের কথা শুনে নিজেও বলল, তাহলে আজ আমরা সবাই যাব। আরিয়ানের রক্ত টকবক করে ফুটছে। যে বোনকে সে ফুলের মতো আগলে রাখত, সেই বোনের এই দশা সে কল্পনাও করতে পারছে না। কারো বারণ শুনল না কেউ। শাহরিয়ারের পায়ের চোট থাকলেও তার ভেতরের ক্রোধ তাকে অমানসিক শক্তি দিচ্ছে। মেহেরাব খান, নাফিসা বেগম, ইলা এবং শাহরিয়ারকে নিয়ে আরিয়ান তখনই নোহার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শহরের সেই বিশাল বহুল ফ্ল্যাটের ভেতর তখন নারকীয় তাণ্ডব চলছে। মদ্যপ্ত ইমতিয়াজ নোহার চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুকছে। হারামজাদি, তোর বোন ফোন দিচ্ছে কেন রে? কি বলছিস ওকে? আমার নামে বিচার দিচ্ছিস? তোর বাপের বাড়ি যাওয়ার স্বাদ মিটিয়ে দেবো আজ। নোহা চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছে। তার ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ইমতিয়াজ হাত উঁচিয়ে সপাটে একটা থাপ্পড় মারল নোহাকে। থাপ্পড়ের চোটে নোহা ছিটকে গিয়ে পড়ল সদর দরজার সামনে, ঠিক একজোড়া শক্তপোক্ত পায়ের কাছে। নোহা যন্ত্রণায় চোখ বুজে গঙ্গাচ্ছিল। হঠাৎ তার মনে হলো একজোড়া পরিচিত শীতল কিন্তু আশ্রয়ের স্পর্শ তাকে টেনে তুলছে। নোহা চোখ মেলে তাকালো। সামনে ঝাপসা দৃষ্টিতে দেখলো এক দীর্ঘদেহী পুরুষ, যার কাঁধে এখনো সেই চেনা আভিজাত্য। নোহা বিশ্বাস করতে পারল না। তার মনে হলো সে মারা গেছে আর জান্নাতে তার ভাই আর দেখা পেয়েছে। নোহা কোনো কথা না বলে, কোনো প্রশ্ন না করে আত্মচিৎকার দিয়ে মানুষটাকে জড়িয়ে ধরল। এ যেন এক ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরা। ভাইয়া তুমি এসেছো? ভাইয়া আমাকে নিয়ে যাও ভাইয়া, এরা আমাকে মেরে ফেলবে। ইমতিয়াজ তখনও নেশার ঘোরে টলছে। সামনে অপরিচিত এক যুবককে দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠল। ওরে আমার সাথী, সাবদি স্ত্রী ঘরের দরজা খোলা পেয়ে এখন সবার সামনে নাগরকে জড়িয়ে ধরছিস? এটা আবার তোর কোন নাগর রে নোহা? এই তুই কে রে? ছাড় ওকে, এটা আমার বাড়ি, আমার বউ। তোর সাহস তো কম না, পরের বউকে এইভাবে ধরিস? ইমতিয়াজ টলতে টলতে নোহার হাত ধরে টেনে আনতে গেল। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। সে এক ঝটকায় নোহাকে নিজের আড়ালে নিয়ে ইমতিয়াজের কলার ধরল। তারপর সারা শরীরের শক্তি দিয়ে ইমতিয়াজের গালে বসিয়ে দিল এক প্রচণ্ড চড়। ইমতিয়াজ সামলাতে না পেরে ছিটকে গিয়ে সোফার উপর পড়ল। আরিয়ান বাঘের মতো গর্জে উঠল, কুত্তার বাচ্চা, ওর নাগর না, আমি ওর ভাই হই রে, চাঁড়ার বাচ্চা। তোর সাহস কি করে আমার বোনের গায়ে হাত তোলার? তুই জানিস আমি কে? আমি ওর মায়ের পেটের ভাই হই। এতদিন তো কেউ ছিল না বলে খুব সিংহ সেজেছিলি, আজ তোর জম এসছে।
ইমতিয়াজ কিছু বলার আগেই শাহরিয়ার আর সহ্য করতে পারল না। সে ক্রাশ ছাড়াই হ্যাসকা টানে ইমতিয়াজকে মেঝেতে ফেলল। নিজের পায়ের ব্যথা ভুলে শাহরিয়ার আজ দানব হয়ে উঠেছে। শাহরিয়ার ইমতিয়াজের বুকে লাথি মেরে, এই হাত দিয়ে নোহাকে মেরেছিস না, এই হাত আমি আজ গুঁড়ো করে দিব। নির্যাতন করার জায়গা পাস না, এই শুয়োরের বাচ্চা। তোর মতো জানোয়ারদের জন্য জেলের ভাতই ঠিক আছে। শাহরিয়ার আর আরিয়ান মিলে ইমতিয়াজকে উত্তম মাধ্যম দিতে শুরু করলো। মেহরাব খান আর নাফিসা বেগম নোহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছেন। ইলা পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে এই ভয়াবহ দৃশ্য অনুভব করে। আরিয়ান ইমতিয়াজের শার্টের কলার ধরে হিড় হিড় করে টেনে ব্যালকনির কাছে নিয়ে গেল। তোর মতো কোলাঙ্গারকে মারলে আমার হাত নোংরা হয়ে যাবে। তুই আইডি মার খাবি, আর আমার হাতে খাবি কলিজা ফাটা মার। নোহা তখনও আরিয়ানের শার্টের হাতা শক্ত করে ধরে আছে। তার যেন বিশ্বাসই হচ্ছে না ভাইয়া সত্যি ফিরে এসেছে। আরিয়ান ইমতিয়াজকে পুলিশের হাতে সোপর্দ করার ব্যবস্থা করে নোহার দিকে তাকালো। ওর বিধ্বস্ত চেহারা দেখে আরিয়ানের বুক ফেটে যাচ্ছিল। আরিয়ান নোহার কপালে চুমু খেয়ে বলল, নোহা পাখি চল, এই নরকে তুই আর এই মুহূর্তে থাকবি না। আজ থেকে তোর এই ভাই তোকে আগলে রাখবে। কার সাধ্য আছে তোর দিকে চোখ তুলে তাকায়? নোহাকে নিয়ে আরিয়ান যখন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছে তখন নোহার মনে হলো 7 বছরের দীর্ঘ অমাবস্যার শেষে আজ তার আকাশে সত্যি চাঁদ উঠেছে।